দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরএসএল স্টেজ গণতন্ত্র অনুষ্ঠানে। আপনারা যেমনটি জানেন সারাদিনে ঘটে যাওয়া ঘটনা এবং আলোচিত বিষয়গুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানে নিয়মিত আলোচনা করে থাকি। আজকে যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ফেব্রুয়ারির শুরুতেই নির্বাচন হবে এবং এই আয়োজনের প্রস্তুতি চলছে এবং এটি আসলে নতুন খবর না, কিন্তু উনি নতুন করে আবার বলেছেন। সে ছাড়াও রয়েছে আমাদের হাতে যে সংবাদগুলো, তার মধ্যে রয়েছে নির্বাচনের জোটের সিদ্ধান্ত সময় মতো নেওয়া হবে এবং সমন্বয়ক যে সভাটি হচ্ছে সেখানে এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম উনি বলেছেন যে সময় মতো তারা জোটের সিদ্ধান্ত নেবেন। আজকে এখন পর্যন্ত তারা জোটে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেননি। এনসিপি তার নিজস্ব গতিতে কোনো দলের সাথে যেতে পারবেন না দেখেই এনসিপি তৈরি হয়েছে এবং এনসিপি এখন পর্যন্ত তার নিজের মতো করে নিজের পায়ে দাঁড়িয়ে চলতে চাচ্ছেন। আর এটি একটি সেকেন্ডারি বিষয়, তারা জোটে যাবেন কি যাবেন না। এছাড়া যে খবরগুলো আমাদের হাতে রয়েছে তার মধ্যে রয়েছে হেফাজত বিএনপির দিকে এবং ইসলামী দল জামায়াতে। এই যে হেফাজত ইসলামের সাথে বিএনপির সম্পর্ক এবং ধর্মীয় সমমনা কিছু দল বা ইসলামের উপর ভিত্তি করে যেই 6টি দলকে একত্রিত করে 5 দফা দাবিতে রাজপথে আন্দোলন চলছে, সেটিও আজকে খুবই আলোচনার বিষয়। এই সমস্ত বিষয় মাথায় রেখে আমাদের আজকের গণতন্ত্র অনুষ্ঠানের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি জোট ভোটের রাজনীতি। আর নির্বাচনের যে ধারা সেটি কোন দিকে যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করব। এই বিষয়গুলোর উপর আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন অতিথিকে আমরা পেয়েছি। আমার ঠিক ডান দিকেই রয়েছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। এবং সেই সাথে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাশেমি। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা শুরুতেই বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আপনার কাছেই শুরু করতে চাচ্ছি। যে কথাটি দিয়ে ধর্মভিত্তিক রাজনীতি এবং সেই সাথে বিগত যে সময়গুলো নির্বাচনী যে ঘটনা সেই ইতিহাস, সেই পর্যালোচনায় আমরা যেটি দেখছি যে ইসলামী সমমনা দলের মধ্যে সবচেয়ে বড় যে দল সেটা হচ্ছে জামাত ইসলামী একটা সময় বিএনপির সাথেই ছিল। এখন বিএনপি আর জামাতের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে যেটি আসলে অনেকের মধ্যে একটা সংশয় বা আলোচনা তৈরি করেছে নির্বাচনকে কেন্দ্র করে। সেক্ষেত্রে হেফাজতের সাথে বিএনপির অগাস্টে মিটিং হয়েছে এবং বিএনপির হেফাজতের পক্ষ থেকেও গুলশানের কাজলে এসেও ভালো ধরনের একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে আসলে ইসলামী দলগুলোর যে পিআর পদ্ধতির যে আন্দোলন চলছে, তারা রাজপথে নেমেছেন, এই বিষয়ে বিএনপির অবস্থানটা কি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নিউজ 24-এর শূন্য দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচক আমার ভাইকে শুভেচ্ছা। না, এখানে ইসলামিক দলগুলি বলতে যা বোঝায়, জামাত ইসলাম বড় দল, রাজনৈতিক দল আরগুলি আছে। এখন ইদানিংকালে যা দেখছে, জামাত ইসলামকে তো ইসলামী দল হিসাবে কেউ গণ্যই করতে চাচ্ছে না। কতগুলি মানে আমাদের আলেমদের যে সাথে কথা এবং হেফাজতেও বলেছে ইসলামী জামাত ইসলাম ভোট দেওয়ার পাপ করে, এরকম ধরনের একটা কথা। কারণ আছে, এই দলগুলি যারা এই জোটটা, এরা এক এক সময় এক এক কথা বলে। যেমন ধরেন জামাত ইসলামের একজন ইসলামিক বক্তা আছেন আমির হামজা, উনি এক সময় বলে বসলেন এই যে চরমনে পীর সাহেবের উদ্দেশ্যে, খাই কি সংটা চলে কী করে, বাচ্চাদের হাত দিচ্ছে, মাথায় হাত দিচ্ছে, যার টাকা দিচ্ছে তার মাথায় হাত দিচ্ছে, যার যে টাকা দিচ্ছেন তাকে হাত দিচ্ছে না। আবার তারা বলতো, উনিও বলেছিলেন কি যে কমিউনিস্টরা দেশ যদি ক্ষমতা আসে 100 বছর পরে হলে ইসলাম প্রতিষ্ঠা হবে। জামাত যদি আসে তাহলে এই দেশে 1000 বছরে ইসলাম প্রতিষ্ঠা হবে না, কারণ জামাত যাকে ধরে তাকে শেষ করে দেয়। আবার এখন দুই দল এক হয়ে গেছে। তো এই জন্য মানুষের ভিতরে নানান ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে। ইসলামিক দলগুলি যারা প্রকৃতপক্ষে ইসলামী অনুশাসন মেনে চলতে চায়, যাদের রাজনীতির আকাঙ্ক্ষা খুব কম এবং ক্ষমতা যেতেই হবে এমন উদ্দেশ্য নিয়ে যারা রাজনীতি করে না, সেই দলগুলি কিন্তু এই জোটের সাথে যাবে না। তার কারণ এই জোটের সাথে যাওয়ার দুইটা রিস্ক আসতো। আজকে আমাদের সাথে জামাত ইসলামের বা বিএনপির সাথে জামাত ইসলামের সম্পর্ক ছিল, এটা বলে অনেকে যে এখন বৈরীতে কেন গেল। আমরা তো বৈরীদের দিকে নিয়ে যাইনি। এই 5 তারিখের পরে হঠাৎ করে তারা বলা শুরু করলো, বিএনপি চাঁদাবাজি শুরু করেছে, বিএনপির বিরুদ্ধে নানান কথা বলা শুরু করলো। আমরা কিন্তু একবারও বলিনি যে একবারে 5টা-6টা ব্যাংক দখল করে নিয়েছে, আমরা কিন্তু কথা বলতে যাইনি। তারা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, ডাক্তার ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে বলল ফ্যাসিস্ট খুনি জিয়া, চাঁদাবাজ খুনি তারেক রহমান এবং এতিমের টাকা আত্মসাৎ বেগম খালেদা জিয়া, তারাও ভোট চায়।
আর বলেন জামাত ইসলামের ছাত্র শিবিরের মুখ থেকে এই সমস্ত কথা কি আসলে কেউ শুনতে চায়? স্লোগানগুলি দেয় কি স্লোগান দেয়? 1 2 3 4 জিয়া রহমানকে কি কর, 1 2 3 4 তারেক রহমানের পিঠে মার, ম্যাডাম সম্বন্ধে এই সমস্ত অশোভন কথাবার্তা বলে। এইখানে প্রশ্নটা আসছে জনাব হাবিবুর রহমান, যে একটা সময় আমরা যেমনটা দেখেছি যে একটা সময় তো আসলে জামাত রাজনৈতিক কারণেই বিএনপির সাথে ছিল এবং বিএনপি সংসদীয় আসনের ক্ষেত্রেও 4টি আসন খুব সুন্দর করে তারা একটা যে ডিস্ট্রিবিউশন সেটা করেছিলেন। এখন এই মতানৈক্য কেন, কি মনে করেন? ওই যে জামাত তো শুরু করেছিল, আমরা তো আগে বলতে চাই না, তো বললাম তো জামাত, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কিছুই বলতে চাই না। তারপর যে ধানের শীষ প্রতীক নিয়ে 18 সালে তারা নির্বাচন করলো, এই 25টা প্রতীক যদি ধানের শীষ জামাতকে না দিত তাহলে বিএনপির এই করুণ পরাজয় হয় না। তাই কারণ জামাত ইসলামকে পৃথিবীর কোনো রাষ্ট্রীয় ক্ষমতা আসুক এটা তারা চাবে না, কোনোভাবেই চাবে না। তো সেই জন্য আমি 2009 সাল থেকে বলে আসছিলাম, যতদিন জামাত বিএনপির সাথে থাকবে ততদিন বিএনপি দেশে আর রাষ্ট্রীয় ক্ষমতা যাবে না। আপনি কি মনে করছেন এটা ইমেজের একটি সংশয় বা সংকট তৈরি করছে? তাদের তো দুই দিক থেকে ইমেজ সংকট আছে। তো একটা হলো তার স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, আরেকটা হলো তার মৌলবাদী। বিশ্বের অন্যান্য দেশ মনে করে যে আমাদের উপরে ইউরোপিয়ান ইউনিয়ন বহু প্রেশার দিয়েছিল যে জামাতকে ছাড়তে হবে, কিন্তু আমাদের দল ম্যাডাম খালেদা ছাড়েন নেই, যেহেতু একসাথে ছিল। উনি তো অত্যন্ত সহনশীল একজন মানুষ, তারেক রহমান অত্যন্ত ধৈর্যশীল একজন মানুষ। যেসব স্লোগান ছাত্র শিবির বা এরা দেয়, বিএনপির বিরুদ্ধে যেসব বক্তৃতা দেয়, এরপরে তো এত সহ্য করার তো কথা না। যেমন আমাদের একজন মাসুদ আছে, একজন ডাক্তার মাসুদ, শফিকুল ইসলাম মাসুদ, সে তো বলেই বসলো যখন আপনার পুরান ঢাকা আপনার সোহাগ হত্যাকাণ্ডের ওই রাত্রের বেলা তারেক রহমান বিদেশে আছেন, কোনো অপরাধ নাই, একেবারে নিষ্পাপ, হঠাৎ রাতের বেলা দেখে যে স্লোগান দিয়েছে শেখ হাসিনা গেছে যে পথে, তারিখ যাবে সে পথে, টেনে চলে কাওয়া, তারেক রহমান মাইয়া না মাওয়া, কী সব আজে বাজে স্লোগান যা কানে শোনা যায় না, মুখ দিয়ে তো আমরা বলতেই পারি না। এবং বলেই ফেললো যে আওয়ামী লীগকে 5 তারিখে বিতাড়িত করেছি দেশ থেকে, বিএনপি যদি মাপ না চায় বিএনপিকে দেশ থেকে বিতাড়িত করা হবে, এবং পৃথিবীর মানচিত্রে গিনিজ বুকে নাম উঠবে বাংলাদেশের, তার সাথে নাম উঠবে বিএনপি নামক একটা চাঁদাবাজ দল। ক্ষমতায় যাওয়ার পরে রাষ্ট্রীয় ক্ষমতা থাকে তাদের বিরুদ্ধে দেশে দেশে আন্দোলন হয়, আর বাংলাদেশে একটা চাঁদাবাজ বিএনপি বিরোধী দল, তার বিরুদ্ধে তার পতনের জন্য আন্দোলন শুরু হবে যদি মাপ না চায়। এই সমস্ত অসভ্য কথাবার্তা এগুলিকে বিএনপি শুনতে কি মোটেই রাজি হওয়ার কথা? জামাতের কারণে বিএনপি না, বিএনপির কারণে, বিএনপির করোনাই কিন্তু জামাত এ পর্যন্ত এসেছে, বিএনপির করোনার কারণে এই পর্যন্ত জামাত এসেছে, জামাতের কারণে বিএনপি কিন্তু এ পর্যন্ত আসেনি। তার প্রমাণ 1996 সালে 91 সালে জামাতের সাথে কিছুটা কোথাও কোথাও আসন কিছুটা ছাড়ছুট দিয়েছিল, যেখানে জামাত বেশ শক্তি সেখানে, বিএনপি যেখানে সেখানে, এভাবে তারপরে আন্দোলন করলো 96 সালে, 94 সাল থেকে করে 96 সালে নির্বাচন হলো, জামাত পেল মাত্র 3টি আসন, বিএনপি কিন্তু 116টি পেয়েছিল। তাতেই প্রমাণ হয় জামাতের উপরে বিএনপি নির্ভরশীল না, বিএনপির উপরে জামাত নির্ভরশীল। হঠাৎ করে তারা 5 তারিখের পর থেকে নিজেরা মনে করছিলেন অত্যন্ত শক্তিশালী, তারা বিএনপির বিরুদ্ধে গিয়ে স্ট্যান্ড নিল। এমনকি চিন্তা করেন আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে যখন ডক্টর ইউনূসের একটা সফল বৈঠক হল লন্ডনে, সবাই গ্রহণ করেছে, সব পৃথিবী, আমার রাষ্ট্রপ্রধানের আমি মাওলানা আমাদের সাথে রয়েছেন আহমদ আলী কাশিমি, ওনার মন্তব্যটি আমি শুনতে চাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনাকে শুরুতেই জানতে চাচ্ছি, আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করেছিলাম সুনির্দিষ্টভাবে যদি আমি আপনাকে বলি যে 7 জানুয়ারির পর আপনারা বিভিন্ন জায়গায় নির্বাচনে যে প্রচারণা সেখানে অংশগ্রহণ করেছিলেন, গত বছরের কথা বলছি, এবং তারপরে এই দলের নেতৃত্বেও অনেক ধরনের পরিবর্তন। বুঝতে পারিনি আপনার কথা। 7 জানুয়ারির পর ইসলামী যে খেলাফতের যে আন্দোলনগুলো রয়েছে এবং সেই সাথে জামাতের এই যে আমরা কিন্তু এই যে 24 জানুয়ারিতে আমরা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করিনি। আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেননি, কিন্তু যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের সাথে আপনারা আছেন এখন। সো আজকে 5 আগস্টের পরে আপনাদের যেই দুটি খেলাফত মজলিস, আপনি এটাও পরিষ্কার করবেন যে কারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং কাদের সাথে আমরা আছি, এইটা আগে বলতে হবে আপনাকে। জি অবশ্যই, আমাকে প্রশ্নটি শেষ করতে দিন। এটা বলেন, এটা বললে আমি আর প্রশ্নের উত্তর দিব। আমি অবশ্যই আমি সরাসরি বলি আপনাকে, আরো ভেঙে সরাসরি বলছি, ইসলামী যে ঐক্য জোটটি এখন করা হচ্ছে এবং যেটাকে আমরা বলছি যে ইসলামী সমমনা যে দলগুলো নিয়ে জামাতের সাথে যুগপৎ একটি আন্দোলন করা হচ্ছে। আপনার আলোচনাটা শুরু করার জন্যই বলছি। আসলে ব্যাপারটা হলো যে জাতীয় ঐক্যমত্য কমিশন, যেটা
দীর্ঘদিন যাবৎ যারা বৈঠক করতেছে। আমার প্রশ্নটা কিন্তু আমি শেষ করিনি। আচ্ছা করেন। জি, আমার মূল জায়গায় যাওয়ার যে বিষয়টি আমি আপনাকে জাস্ট প্রশ্নটি করে ছেড়ে দিচ্ছি, আপনি আপনার বক্তব্য দিবেন। যুগপৎ আন্দোলনে যেই দলগুলো ইসলামী সমমনা তারা একজোট হয়ে রাজপথে আন্দোলন করছে এবং গত শুক্রবারেও আমরা দেখেছি, ময়মনসিংহে দেখেছি, বিভিন্ন জায়গায় আপনাদের প্রতিনিধিরা বিভিন্ন ভাবে সাংবাদিকদেরকে তাদের যে অভিমত সেটি ব্যক্ত করেছেন, তাদের যে 5 দফা রয়েছে এবং খেলাফত মসজিদ 6 দফার কথাও বলেছেন। যেখানে জাতীয় ঐক্যমত্য কমিশনে একটি সভা ইতোমধ্যে শুরু হয়েছে এবং ইসির নির্দেশনায় সেটি আবার নতুন করে আলোচনায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেক্ষেত্রে সভা চলাকালীন কেন আপনাদের মনে হলো, বা বৃহস্পতিবারও আমরা দেখেছি রাস্তায় নেমে এসেছে অনেকেই, আন্দোলন করে এই দাবিগুলো জানানোর উদ্দেশ্যটি কি? না, 1 নম্বর কথা আপনাকে বলবো যে কোনো রাজনৈতিক দল তারা তাদের দাবি দেওয়া ইনডোরে এবং আউটডোরে উভয় জায়গায় তারা পেশ করতে পারে। এত দোষের কিছু আমি মনে করি না। আপনি মনে করেন যে ঐক্যমত্য কমিশনের সাথে এই দলগুলোর সাথে আলোচনা হয়েছে, অন্যান্য দলগুলোর সাথে আলোচনা হয়েছে, তারা সেখানে তাদের মতামত পেশ করেছে, সিদ্ধান্ত হয় নাই অনেকগুলো। যেমন জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আলোচনা, বিশেষ করে জুলাই সনদের ব্যাপারে, জুলাই সনদটাকে কিভাবে এটাকে কার্যকর করবে, এবং জুলাই সনদটা কেউ চাচ্ছে যে আগামী নির্বাচনের পরে নির্বাচিত সংসদ, তারা সংসদে সেই জুলাই সনদের মানে আইনি ভিত্তি দিবে। আর কেউ মনে করতে যে না, জুলাই সনদের আইনি ভিত্তি এই সরকারকেই করতে হবে, কারণ এই সরকার কিন্তু কয়েকটা জিনিস কয়েকটা কাজ করবে। একটা হলো তাকে একটা নির্বাচন করতে হবে, বিচার করতে হবে এবং সংস্কার করতে হবে। তো এই 3 কাজের মধ্যে জুলাই সনদের যদি আইনি ভিত্তি না হয়, তাহলে যারা রক্ত দিল, যারা আহত এখনো পড়ে আছে, হ্যাঁ, এই যে এত মানুষের রক্তের বিনিময়ে যে নতুন করে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে প্রায় 17 বছরের বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলের আন্দোলনেও কিন্তু তাদের পতন হয় নাই, এবং ছাত্র জনতা, ছাত্রদের আগে ছিল ছাত্ররা, এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কারণেই কিন্তু পরে আমরা তাদের সাথে এক হয়েছি, যুক্ত হয়েছি, বিভিন্ন রাজনৈতিক কর্মীরাও তাদের সাথে যুক্ত হয়েছে, এগুলো অস্বীকার করা না। কিন্তু এমন একটা সনদ যে এদের সুরক্ষার জন্য একটা জুলাই সনদ যেটা দেবে, এইটার আইনি ভিত্তিটা সবাই চাচ্ছে যে এটার আইনি ভিত্তি এই বর্তমান সরকারকে এটার আইনি ভিত্তি দিতে হবে। এর মধ্যে দ্বিমত আছে অনেকের। এখন আপনি মনে করেন যে 5-7টা দলের কথা আপনি বললেন, এরা মনে করছে যে বর্তমান এই সরকারকে চাপে রেখে এইটার আইনি ভিত্তি আমরা আদায় করতে চাই। সুতরাং এইটা তো আমি কোনো অপরাধ মনে করি না যে একটা রাজনৈতিক দল আলোচনার টেবিলেও তার মতামত পেশ করবে এবং বাহিরেও তারা নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের বক্তব্য তারা জনসাধারণের কাছে তুলে ধরবে। সুতরাং এইখানে আরেকটা জিনিস নিয়ে বিভিন্ন দল, এটা আপনাকে বোঝার জন্য আমি বলছি, একটা হইল যে এই দলগুলোর মধ্যে কিছু দল আছে যে সম্পূর্ণ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি, এটাও একটা তাদের দাবি আছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে পিআর পদ্ধতিতে। তো এই পিআর পদ্ধতির মধ্যেও কিন্তু দ্বিমত আছে, সবে একমত। যে আমি খেলাফত মজলিস করি, খেলাফত মজলিস পিআর পদ্ধতি আমরা পরিষ্কার করছি, আমাদের বক্তব্যের মধ্যে আমরা পরিষ্কার যে আমরা পিআর পদ্ধতি চাই, তবে নিম্নকক্ষে আমরা পিআর পদ্ধতিকে কোনো জরুরি মনে করি না। পিআর হইলে এটাকে আমরা খারাপও মনে করি না। হ্যাঁ, পিআর পদ্ধতি যদি এটা হয় নির্বাচন, আমরা সেটার মধ্যে আছি, কিন্তু এটাকে আমরা আসন্ন নির্বাচনের জন্য কোনো জরুরি মনে করি না। তবে আমরা উচ্চ কক্ষে পিআরের কথা আমরা বলছি। এখন দেখেন, এখন আপনি যেটা বললেন আর কি, যে আমরা আন্দোলনে কেন গেলাম, এটা তো এমন কোন এই সরকারের পরিবর্তনের আন্দোলন না। সরকার একটা দাবি দাবা পেশ করার জন্য এই দলগুলা মনে করছে ভিন্নভাবে দাবি আমাদের জনসাধারণকে সম্পৃক্ত করা দরকার। সেটা নিয়ে আমি প্রশ্ন করি। আমার প্রশ্নটা হচ্ছে, যেখানে একদিকে বৃহস্পতিবার বৈঠকও চলছে, সেখানে আবার আপনাদের রাজপথে নেমেও বলতে হলো কেন? এই প্রয়োজনীয়তাটা কেন আপনারা অনুভব করছেন? অবশ্যই এই দেশে রাজপথেই তো সব ফয়সালা হয়েছে। আপনি মনে করেন কি রাজপথেই তো আমাদেরকে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তো রাজপথ থেকে তৈরি হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো ভোটে তৈরি হয় নাই, তারা রাজপথের সরকার এটা। সুতরাং রাজপথের ভাষা, জনগণের ভাষা,
জনগণের চাহিদা, এটা তো অবশ্যই তাদের লক্ষ্য কিন্তু করতে হবে। রাজপথে আন্দোলন করলে বৃহস্পতিবার এই যে জনদুর্ভোগ হয়, এই জিনিসটা কমানোর জন্য তো ঐক্যমত্য কমিশনে বসে আলোচনার আহ্বান জানিয়েছেন ইসি। সেটাকে কি আপনারা মনে করছেন না যে সেখানে বসা যায়? বলতে পারেন না রাজপথে জনদুর্ভোগ হয়, এটা বললে তো আর এই দেশে আন্দোলন হবে না। কারণ আমাদের দেশে সেপারেট ভাবে আন্দোলন করার জন্য কোথাও এরকম জায়গা ঢাকা শহরে এখন আপনি খুঁজে পাবেন না। না, ঐক্যমত্য কমিশন তো বসার জায়গা দিয়েছেন, সেখানে তো সকল রাজনৈতিক দল বসছেন। ঐক্যমত্য কমিশনের বসার জায়গা দিয়েছে, সেই সময় সেই জায়গায় তাদের মত ব্যক্ত করছে, সেই জায়গায় তো তাদের মত ব্যক্ত, সেখানে দ্বিমত হচ্ছে এবং দ্বিমতটাকে শক্তিশালী করার জন্য প্রত্যেকেই তো তার বিএনপি যদি মনে করে যে তাদের মত শক্তিশালী করার জন্য তারা যদি আন্দোলনে নামে অথবা তারা যদি কোনো কর্মসূচি দেয়, তো বিএনপিকে কি এটা আমরা বলতে পারবো যে আপনারা কেন কর্মসূচি দিলেন? বিএনপিও তাদের কর্মসূচি দেওয়ার বা অন্যান্য দল, বিএনপিকে আমি বলছি না, অন্য যে কোনো দল তাদের নিয়মতান্ত্রিক কর্মসূচি দেওয়ার অধিকার তাদের তো অবশ্যই আছে। অধিকার আছে, আমি আবারও বলছি অধিকারের সমস্যা নেই। আমি স্পষ্ট করে জানতে চাই, তাহলে জাতীয় ঐক্যমত্য কমিশনের ফল নিয়ে আপনাদের সন্দেহ রয়েছে, সেখানে কোনো সমাধান হবে না? সমাধান তো অবশ্যই হবে, কারণ ঐক্যমত্য কমিশন আবার সময় বাড়াইছে, তারা এই মাসের মানে আরো সময় তারা বৃদ্ধি করছে, আমরা তো আশা করি যে আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে। এইটা তো মনে করেন অনেকটা বিএনপিও অনেক আগের অবস্থান থেকে বিএনপি অনেকটা সরে আসছে, ওরাও তো আছে যে আইনি ভিত্তিটা কিভাবে দেওয়া যায়। সালাউদ্দিন সাহেবের বক্তব্য ওই দিন যদি আপনি লক্ষ্য করেন, আপনি মিডিয়া কর্মী, আপনি জানেন যে উনি সেটাকে আইনি প্রক্রিয়াটা কিভাবে দেওয়া যায় সেটার মধ্যে আবার ভিন্ন মত হয়েছে। তাই আমি তো এই আন্দোলন বা রাজপথে কথা বলাটা আর দিন শেষে একটা রাজনৈতিক দলের তো মানে জনগণের কাছে যাওয়া ছাড়া আর কি আছে, জনগণের কাছেই তো যাবে। তো জনগণের কাছে যাইলে তো অন্যায় কিছু না, আমরা তো মনে করি। আপনারা কি মনে করছেন যে এখন আপনারা এটা জনসংযোগ করার জন্য প্রতি সপ্তাহে বা দুদিন পর পর আপনারা এখন এই ধরনের আন্দোলন বা যুগপৎ আন্দোলন নামে যে আপনারা জনসংযোগ করছেন নির্বাচনকে সামনে রেখে? এটা তো মনে করেন না কর্মসূচি কি বারবার কবে হবে, আবার নতুন করে কর্মসূচি হলে আপনারা জানতে পারবেন। এরকম কোনো সিদ্ধান্ত হয় নাই যে আমরা ডেইলি অলওয়েজ এটার জন্য কর্মসূচি দেবো। একটা কর্মসূচি হয়েছে, কর্মসূচি তার নাও হইতে পারে, এটা তো আর এরকম না যে আমরা ডেইলি সরকার পতন হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে, এটা তো এই ধরনের কোনো কর্মসূচি না। সুতরাং আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি, যে বিষয়টা আমি বিএনপির হাবিব রহমান ওনার কাছে আমি জিজ্ঞেস করেছি। একটা সময় হেফাজত তো জামাতের সাথেই ছিলেন, তারপর সেখান থেকে সরে এসেছেন। আপনারা যখন এই আন্দোলনে একসাথে একটা জোট করলেন বা আন্দোলন করার ক্ষেত্রে এনসিপি শুরুতে যাবে কি যাবে না একটা দ্বিধায় ছিল, পরে তারা বের হয়ে এসেছেন এবং আজকেও নাহিদ স্পষ্ট করেছেন যে এই জোটের মধ্যে তারা নাই, কোনো জোটেই এখন পর্যন্ত তারা নাই। তাহলে হেফাজতের মতো একটি দল যারা 2018 সালে 2021 সালে অনেকগুলো, যখন তারা মতিঝিলের ঘটনার মধ্যে ছিল, তারপরে মোদি বিরোধী যে 2021 আন্দোলন সেখানেও ছিল, এই দলটির সাথে জামাতের আতাত বা ঝামেলাটা কোথায়? আপনি মনে করেন একটু ভুল করতেছেন, কারণ হেফাজতের সাথে ডাইরেক্ট জমাত ছিল কোনো সময়, এটা কেউই জানে না। আপনার এখানে ভুল হচ্ছে, কারণ হেফাজত বিএনপির সাথে আছে এটাও আপনি বলতে পারবেন না। হেফাজত তার নিজস্ব মতামত তারা ব্যক্ত করতেছে। হেফাজত একটা অরাজনৈতিক দল, আমি কিন্তু হেফাজতেরও নাইবে আমির, হ্যাঁ। তো হেফাজত অরাজনৈতিক দল, তারা আমাদের মধ্যে অনেক রাজনৈতিক দল আছে যারা হেফাজতের সাথে আছে। এখন হেফাজত কার সাথে তার সখ্যতা থাকবে এটা তো হেফাজতের আমির বা হেফাজতের দলীয় সিদ্ধান্ত ছাড়াও আমির একটা কথা বলতে পারেন। সুতরাং হেফাজত বিএনপির হয়ে গেছে বা হেফাজত কোনো সময় জমাতের ছিল, কোনোটাই না। হেফাজত আছে, হ্যাঁ কোনো সময় হেফাজতের বক্তব্য কারো পক্ষে হইতে পারে, কারো বিপক্ষে হইতে পারে, কিন্তু কারো পক্ষে বক্তব্য যাওয়ার অর্থ এইটা না যে হেফাজত তাদের হয়ে গেছে। কোনো কারণে আপনি ভালো কাজ করছেন, আমি সব ভালো কাজের সমর্থন আমি করতেই পারি, হেফাজত এরকম করতে পারে। সুতরাং এই জন্য তো হেফাজত কারো হয়ে গেছে, বিএনপির হয়ে গেছে এরকম না। আর জামাতের থেকে হেফাজত দূরে সরে গেছে, জামাতের সাথে কোনো সময় তো কাছেও ছিল না। আপনাকে যদি আমি আরেকটু বলি, যেটা হচ্ছে আমরা যেহেতু সংবাদকর্মী, আমরা যেটা দেখি, আমি স্পষ্ট করার জন্যই বলছি, হেফাজতের আপত্তি আছে জামাতের সঙ্গে বিভিন্ন মতাদর্শের সাথে আছে, এবং সেখানে হেফাজতের পক্ষ থেকে তাদের যে জয়েন্ট সেক্রেটারি উনিও বলেছেন, এবং সেখানে যে মানে তারা কিন্তু ইতোমধ্যে তাদের জায়গাটা পরিষ্কার করেছেন যে জামাতের মতাদর্শের সাথে তাদের যে কওমি, আপনাদের আমি যদি ভুল না করে থাকি এই বিষয়গুলো খুব একটা স্পেশালিস্ট আমি না, কওমি আলেমদের যে ভাষ্য এবং তাদের সাথে মওদুদি যে মতবাদ, তাদের মধ্যে একটা
পার্থক্য রয়েছে এবং এই পার্থক্যের কারণে হেফাজত বলেছেন যে তারা জামাতের সাথে না, এবং জামাত যে পিআর নিয়ে আলোচনা করেছেন সেই পিআর এর পক্ষেও তারা না, সে কারণে তারা বিএনপির সাথে মিটিং করেছেন। বিএনপির সাথে ভালো কথা, ঠিক আছে। পিআর এর বক্তব্যটা এটা হলো একটা রাজনৈতিক বক্তব্য, কারণ নির্বাচন কেন্দ্রিক একটা বক্তব্য। আর জামাতের সাথে বা জামাতের আকীদা পোষণ করে না হেফাজত, এই বক্তব্য তার জায়গার মধ্যে সঠিক, কারণ জামাত তো আসলে হেফাজত কোনো সময় জামাতের আকীদা। এখন একটা জিনিস মনে রাখবেন, আকীদার ব্যাপার এক জিনিস আর রাজনৈতিক বক্তব্য ভিন্ন জিনিস। তা সুতরাং আমি মনে করি রাজনৈতিকভাবে পিআর, যেটা জামাত ইসলামী বা অন্যান্য কিছু দল যারা পিআর পদ্ধতি চাচ্ছে, দেখেন পিআর পদ্ধতিটা আমাদের দেশে আসে নাই। এখন এটা ভালো মন্দ সম্পর্কে এটা রাজনৈতিক বিশ্লেষণ হইতে পারে। একদল যদি ভালো মনে করে তার ফজিলত বা তার ভালো কি কি আছে এটা তারা বলবে, আরেক দল বলবে না এটা আসলে খারাপ হবে, তাই না? এটা বলতেই পারে। তো পিআর মানে হেফাজত, এই জিনিসটা আপনি কাছে পরিষ্কার, তার হেফাজত ইসলাম এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেয় নাই। তবে আমাদের হেফাজতের অনেক নেতৃবৃন্দ আছে যারা রাজনৈতিক দলের সদস্য, তারা যখন রাজনৈতিক বক্তব্য দেয় তখন এটা আমরা মনে করব উনি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যটাকে হেফাজতের প্ল্যাটফর্মের বক্তব্য হিসাবে গণ্য করা হবে না। জনাব কাশিমি, আপনার কাছে আমি আবারও আসছি। এই মুহূর্তে আমি হাবিব রহমান হাবিব আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা অনেকগুলো বিষয় কিন্তু ওনার কাছ থেকে আলোচনায় পেয়েছি। হেফাজতের সাথে অগাস্টে তো আসলে মিটিং হয়েছে, গুলশান কার্যালয়ই হচ্ছে প্রতিনিধি দলের সাথে, এবং সালেনী সাহেব সেখানে ছিলেন। সেই মিটিংয়ের পরবর্তীতে ওনারা সাংবাদিকদের কিন্তু জানিয়েছেন এবং তাদের এই অবস্থানটা স্পষ্ট করেছেন। আমরা যতটুকু জানি হেফাজত বিএনপির সাথেই আছেন। জনাব কাশিমি সাহেব যিনি বললেন যে হেফাজত এখনো স্পষ্ট করেনি, একটা সাংঘর্ষিক মন্তব্য পেলাম, আপনার মন্তব্য কি? আমার মন্তব্য খুব পরিষ্কার, হেফাজত যেহেতু রাজনৈতিক সংগঠন না, হেফাজত স্পষ্ট করেছে জামাত ইসলামের সঙ্গে জোটে যাওয়ার বা জামাতের পক্ষে কোনো মিল নেই। জামাত ইসলামকে তার ইসলামিক দলই মনে করে না, এরকম একটা অবস্থান। তো সেখানে আমরা যেমন বলি, আমিও যেমন বলি, জামাত ইসলামের মওদুদিবাদে আমি বিশ্বাস করি না, এবং মওদুদি ওনারা জন্ম থেকে কিন্তু সব সিদ্ধান্ত ভুল নেয়। জন্ম থেকে যতগুলি সিদ্ধান্ত এখনও ভুল সিদ্ধান্তে তারা আছে। এখনও দেশকে অস্থিতিশীল করার জন্য তারা পিআর ছাড়া নির্বাচন করতে দিবে না, হবে না, এই যে সমস্ত কথা তাদের এই মূল জায়গাটায় আমি যদি বুঝতে চেষ্টা করি, পিআর উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে হলে জামাতের সুবিধাটা কোথায়? আপনারা কি মনে করছেন, আপনারা কেন একমত পোষণ করছেন? আমরা জামাতের সুবিধা অসুবিধাটা বলি। জামাত কিন্তু আতঙ্কের মধ্যে আছে। 96 সালে তারা নির্বাচনে গিয়ে 2টা আসন পেয়েছিল বিএনপির বাইরে গিয়ে। এরপরে 2008 সালের নির্বাচনে 2টি আসন পেয়েছিল। তা এখন 2008 সালে বিএনপিকেও সিট দেওয়া হয়নি, ওরা নির্বাচন না, ওই নির্বাচনের রেজাল্ট ধরি না। তো 96 সালেরটা কারচুপি করেছিল, তারপরেও ওটা নির্বাচন বলা যায়। জামাত ভাবছে যে প্রত্যেকটা আসনে তাদের ভোট আছে, 50, 60, 30, 40, 1 লাখ এরকম ভোট আছে, কিন্তু জিতে আসার মতো আসনের সংখ্যা তাদের খুবই কম। প্রচলিত পদ্ধতি নির্বাচন হয়, যে কারণে তারা যেহেতু ক্ষমতায় যাওয়ার জন্য, মানে যত রাজনৈতিক দল আছে তারা সবচেয়ে ক্ষমতাভোগী, ক্ষমতা লোভী সবচেয়ে বড় দল, যার নাম সবচেয়ে বেশি, সেটা হলো জামাত। ক্ষমতার জন্য ওরা যে কোনো জনের সাথে যে কোনো সময় যে কোনো কারো ঘাড়ে চড়তে পারে। এরশাদের সময় তারা কোনো বিরুদ্ধে যায় নাই, বিএনপির সময় তারা বিএনপির সাথে ঘাড়ে চড়ছে, আওয়ামী লীগের সাথে ঘাড়ে চড়ছে, মানে আওয়ামী লীগের সাথে 86 নির্বাচনে গিয়েছে, আবার 94 সালে আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে। মানে একটা দল যখন যার কাছে সুবিধা হবে তখন তার ঘাড়ে চলবে। এনসিপির ঘাড়ে কদিন চললো, এনসিপি এখন বুঝতে পেরেছে না এই স্বাধীনতা বিরোধী এই দলের সাথে গেলে মানে আমাদের ভবিষ্যৎ রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য তারা দেশটাকে অস্থিতিশীল করতে চায়। তারা তাদের ধরেন এটা রাজনৈতিক দল, এটাকে তো বলা যাবে না, কারণ এটা টোটালি একটা এনজিও মার্কা একটা দল। যেমন পৃথিবীর কোনো দেশে কোনো দল নাই, একটা দল আপনি পাবেন না যে দলের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, সমস্ত ব্যবসা। ধরেন এখানে হসপিটাল আছে, ব্যাংক আছে, বিমা আছে, কোচিং সেন্টার আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, মানে একটা অদ্ভুত একটা দল যে। এবং তাদের এই সংগঠনগুলিতে বাইরের একজন মানুষও তাদের প্রতিষ্ঠানে বাইরে, তাদের মতাদর্শের বাইরের কোন লোক চাকরি করে না, কাউকে চাকরি দেয় না। যত জায়গায় আপনি যত ব্যাংকে যান একটা লোক এখন পাবেন না যে শিবির ছাড়া। আবার তারা কিন্তু এর বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু তারা চাকরি করে, তারা যে গাছেরটাও খাবে তলেরটাও খাবে। নিজেরটা প্রতিষ্ঠানটা 100-এ 100, বাইরের প্রতিষ্ঠানে তারা প্রতিযোগিতা করে বা বিভিন্নভাবে তারা সেখানে যেতে পারে। এবং দেখেন
এটা রাজনৈতিক দল কতখানি এবং সেই দলের নেতাকর্মীদের ভিতরে কতখানি অনৈতিকতা থাকলে একটা আদর্শিক একটা দল বলে তার দাবি করে, ইসলামিক আদর্শ ভাবধারা বিশ্বাসী একটা দল, সেই দল দীর্ঘ 15.5 বছরে সেই দলের ছাত্র সংগঠন সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, কলেজ ক্যাম্পাসে নিজের নামে পরিচিত হয়। এই বিষয়টা নিয়ে আমি আরো মন্তব্য করব এবং আরো আলোচনা শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। আমরা একটা বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে এসে জানছি। দর্শক, আপনারা দেখছেন আরআই সেলেস্টের জনতন্ত্র গণতন্ত্র। একটা বিরতির সময় হচ্ছে, বিরতি পরে এসে আবার আলোচনা চালাবো। দর্শক, বিরতি পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআই সেলেস্টের জনতন্ত্র গণতন্ত্র, আর পুরো অনুষ্ঠান সঞ্চালন আপনাদের সাথে আছি আমি নুসরাত আফরিন। আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাচ্ছি। আর জনাব হাবিবুর রহমান, আপনার কাছ থেকে আমি গিয়েছিলাম বিরতিতে, খুব সুস্পষ্ট একটা প্রশ্ন নিয়ে আসতে চাচ্ছি। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে কথাটি বলেছে যে নির্বাচনের আয়োজন আসলে হবে এবং জাতিসংঘে তাদের একটা বড় দল সেখানে গিয়েছেন। বলা হচ্ছে যে প্রধান যে 3টি দলের এক প্রতিনিধি নিয়ে উনি গিয়েছেন, যেটি আলোচনায় এসেছে, সোশ্যাল মিডিয়াতেও এসেছে। তাহলে বাকি যে আরো 25টা বা 27টা দল রয়েছে তাদের প্রতিনিধি যাননি কেন? আপনারা কি মনে করছেন? উত্তর দেই এক কথায়, যখন আমাদের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসে বাংলাদেশেই কে কে বসে, এনসিপি বসে, জামাত বসে, বিএনপি বসে, দেশের মধ্যেই তো বসে। এই 3 দল কিন্তু বারবার বসে, অন্যদেরকে ডাকে না? তারা তো ছিলেন, তাদের প্রতিনিধি ডাকে না তো, ডাকেই না তো, মাঝে মধ্যে ডাকে, কিন্তু মেন সময়গুলো এদের ডাকে। এখন উনি মনে করেছেন যে জামাত ইসলাম, বিএনপি এবং এনসিপি এরা এখন দল কত বড় সেটা ব্যাপার না, ব্যাপারটা ভাবে যে এনসিপি একটা যেটা আন্দোলনের সময় ছিল একটা দল গঠন করেছে, এই উদ্দেশ্য নিয়ে হয়তো নিয়ে গেছে। অন্য দলগুলো এখানে মাইন্ড করবেও না, মাইন্ড করার কিছু নেও, দেশের ভিতরে তারা মাইন্ড করে না, যখন দেশের মধ্যে তাদের ডাকে না। তাদের চেয়ে অনেক পুরনো এনসিপি পুরনো দল আছে না, কমিউনিস্ট পার্টি আছে না। কিন্তু এটা তো একটা আলোচনার বিষয়বস্তুতে রূপ নিয়েছে, কারণ এখন তো নতুন বাংলাদেশ বা 24-এর পরবর্তী যে সরকার এসেছেন, অন্তর্বর্তী সরকার, তাদের কাছে আশা হচ্ছে যে কোনো বৈষম্য থাকবে না, এরকম একদল বড় একদল ছোট এটা হবে না, সবাই নির্বাচন করবেন, সবাইকে গুরুত্ব দেওয়া হবে। এবং আমাদের ইতিহাসে এরকম দেখা হয়নি। এটা নতুন যে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা যাচ্ছেন একটা মিশনে। তাহলে এই ব্যাপারগুলোকে আমাদের দৃষ্টিভঙ্গি, জনগণের যে প্রশ্ন, সেই প্রশ্নটা তো এড়িয়ে যাওয়া যায় না। জনগণের প্রশ্ন এড়িয়ে যাওয়া যাবে না, আবার জনগণ উত্তরের মধ্যে রয়ে গেছে। তাই আমাদের সরকারটাই তো বর্তমান এসব দলগুলির প্রতিনিধিদের সবার মতামতের ভিত্তিতে বা সবার সমর্থিত একটা দল, কিন্তু তারপরেও এর ভিতরে ধরেন আপনার সব দলকে সমানভাবে ক্ষমতা ভোগ করছে। যারা সবচেয়ে বেশি ক্ষমতা ভোগ করতেছে জামাত, সমস্ত বিশ্ববিদ্যালয়, ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, বিভিন্ন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোকজন, এর আগে সব আওয়ামী লীগ হয়ে মিশেছিল, এখন সব আগে প্রকাশ করেনি এরা জামাত, তাহলে চাকরি থেকে আগে বিদায় করে দিত, এখন সব জামাত। তো এইরকম একটা ক্ষমতা তারা ভোগ করতেছে। এই জন্য এটা অনেকের মনে প্রশ্ন জাগবে, তারপরে এটা নিয়ে তারা আর এটা আমার কাছে এখন আমাদের দলের সিদ্ধান্ত, আমাদের দলের মহাসচিব সেখানে গেছেন। এটা কেউ বলছে যে এটা যাওয়া কি ঠিক, একটা তাহলে এটা কী হলো, দায় দায়িত্ব সব ঘাড়ের উপর চেপে পড়বে আর কি, যদি কোনো কিছু খারাপ কিছু হয়। এখন কথা হলো যে আমার ভাই কাশ্মীর ভাই যে কথাটা বললেন, আন্দোলন করার আপনার কথা জিজ্ঞাসা করেছিলেন, আমরা ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারি যে সরকার আমাদের সরকার না। আপনার প্রশ্নটা ছিল যে আপনারা আলোচনা করছেন, কমিশনের মিটিংয়ে বসতেছেন, তারপরে কেন মিছে রাজপথে, উনি ব্যাখ্যা দিলেন রাজপথে যেতে পারে যদি আমাদের মতের বাইরের দল ক্ষমতা থাকতো। আমাদের লোক তো ক্ষমতা, আমাদের দল তো ক্ষমতা, তাহলে আমাদের দল ক্ষমতা, তার কাছে দাবি আদায়ের জন্য আলোচনাই যথেষ্ট। তার কাছে দাবি আদায় করে আমরা রাজপথে নামবো কেন? রাজপথে নামার তো কোনো দরকার নাই, আমার দল রাষ্ট্রীয় ক্ষমতায়। তো তার এই জন্য আমি বলি। আর এই যে সুরক্ষা দেওয়ার যে ব্যাপারটা আসছে, জুলাই সনদ, আন্দোলনকারী যারা, তাদের ভিতরে হয়তো একটা ভয় বা আশঙ্কা যে যদি ক্ষমতা পরিবর্তন হয় তাহলে এই আন্দোলন করার পরিপ্রেক্ষিতে তাদের একদিন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে কেউ, সেই কারণে আগেই তারা সংবিধানে বা এটা আইনটা পাশ করতে চাচ্ছে। একটি কথা আপনাকে বলি, যাই আপনার পাশ করেন, যে এখন তো ধরেন আওয়ামী লীগ তো পাশ করে গেছিলো কি, যে আর কোনো দিন বাংলাদেশে অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে পারবে না। এখন কি নির্বাচিত সরকার? অনির্বাচিত সরকার। ইনডেমনিটি জারি হয়েছিল, খন্দকার মুস্তাক দিয়েছিল, পরবর্তী সময় বিএনপির সময়টা হয়েছিল, সেই ইনডেমনিটি আছে, পরে উল্টো হয়ে গেছে না। এই যে আপনার বিগত সরকার বিদ্যুৎ খাতে ইনডেমনিটি দিয়েছিল, এটা নিয়ে কোনো কথা বলা যাবে না, সেটা কি এখন আছে?
অতএব পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার কিছুই থাকবে না, কিছুই মানবে না। যদি পট পরিবর্তন না হতো, তো ৭২ সালের সংবিধানকে যেভাবে শুনে ফেলে দিল, শুনে ফেলে দিতে পারতো শুনে ফেলে দিতে। তো এই জন্য যত সুরক্ষায় আপনি দেন না কেন, যদি পরিবর্তন হয়, আমরা চাই না সেই কোনো পরিবর্তন হোক, আমরা প্রত্যাশা করি না, আশা করি না, স্বপ্নও দেখি না। তারপরেও আমরা যে জায়গায় যাচ্ছি, আমরা যদি এইভাবে নিজেদের মধ্যে যদি এই দূরত্ব সৃষ্টি করে এইভাবে যদি আমরা অনৈক্য সৃষ্টি করি, তাহলে আমি মনে করি যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, আমি এটা নির্দ্বিধায় বলতে পারি, এই সরকার তো থাকবে না ক্ষমতায়। এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু উনি কিন্তু আজকে বলেছেন যে এই যে বিএনপি জামাতের জোট এবং রাজনৈতিক যে নীতি, এর মাঝখান দিয়ে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ কাজগুলো সেগুলো ব্যাহত হচ্ছে, এবং তাদেরকে উনি আহ্বান জানিয়েছেন নতুন বাংলাদেশের কাজগুলোকে, স্বার্থটাকে, জনগণের স্বার্থকে সামনে রেখে এক হয়ে নতুন কিছু চিন্তা করা যায় কিনা, নির্বাচনকে সামনে রেখে, এবং নির্বাচন না হলে নতুন বাংলাদেশ কোথা থেকে হবে? আপনার এক বছর পার হয়ে গেল, আপনার একই প্রশ্ন নিয়ে একটা তো রাজপথ এখানে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এই যে হচ্ছে ৩টি রাজনৈতিক দলের প্রতিনিধি সহ ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মিশনে গেলেন, এই ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য রয়েছে যে সকল রাজনৈতিক দলকে এক প্রতিনিধি নিলেন না কেন, বা তিনি কেন ৩টি দলকে গুরুত্ব দিলেন? সকল আমাদের দেশে তো দলের সংখ্যা অনেক বেশি, তো আমরা মনে হয় না যে এই ধরনের, আমরা এনসিপি দল যতই ছোট হোক, এই যে ২৪-এর গণ আন্দোলনে তাদের একটা ভূমিকা আসিল, এই জন্য নিছে। বড় দল বিএনপির থেকে নিছে। এরপরের দল মানে জামাত, এই আমার হাবিব ভাই বলছে যে এই যে জামাত হলো একটা এনজিও মার্কার দল, এটা রাজনৈতিক দলই না। সবচেয়ে বড় কথা হলো এই ব্যাপারে তো আমি কিছু মন্তব্য করতে যাব না, এই জন্য যাব না যে এই জন্য আপনার প্রয়োজন ছিল বিএনপি মানে জামাতের কোনো প্রতিনিধি থাকলে তারা হয়তো এই ব্যাপারে বলতে পারতো, তাই না? সুতরাং আমি তাদের পক্ষে, এটা দল কি না, তারা ব্যবসা করে কিনা, হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা, থাকলে তো ভালো। যদি অন্যরা ব্যবসা বাণিজ্য করে টাকা কামায় চলতে পারে, তাহলে তো অন্যভাবে উপার্জন করাতে, এতে ব্যবসা করে উপার্জন করে দল চালাইলো, নিজে চললো, তাদের লোকদের কর্মসংস্থান করলো, এটা খারাপের কিছু না। তো আপনি যেটা বলছেন, আমি মনে করি না যে এই 4 জন প্রতিনিধি দল আরও অন্য দলের থেকে নেওয়া উচিত ছিল, নিলে অনেককে নিতে হবে। তো আমার মনে হয় যে মানে তুলনামূলকভাবে যেই দলগুলো একটু বড় অথবা একটা গুরুত্বর দিক, আমি দেখালাম যে এনসিপি ওই কারণে গুরুত্ব আছে, তাদের মহাসচিবকে নিছে, এইটা নিতে পারে। এর থেকে এতে বিশাল বহর নেওয়া যাবে, 4 জন নিছে, বাস যথেষ্ট আমি মনে করি আর কি। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, এনসিপি, গণ অধিকার পরিষদ আর এবি পার্টি, তারা একটি আজকে সনদের বিষয়ে যে আলোচনাগুলো রয়েছে বা আপনারা যে একজোট হয়েছেন, জনাব নাহিদ উনিও কিন্তু বলেছেন যে কিভাবে ঐক্যমতে আসা যায় এবং এর পথ কি, এটি নিয়ে আসলে বিভিন্ন সভা সমাবেশও হচ্ছে। এই জাতীয় ঐক্যমতের বাইরে যেও বিভিন্ন ধরনের ব্যক্তিগতভাবে বা বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনাটা হচ্ছে। আপনাদের যে মূল যে 5টি দাবির মধ্যে অন্যতম হচ্ছে পিআর পদ্ধতি নিয়ে। বোঝার চেষ্টা করছি যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবেন না আপনারা বলছেন, কিন্তু দল গোছানোর কাজ এবং নির্বাচনকে সামনে রেখে আপনারা জোট করছেন, এই কথাটা যদি বলি তাহলে কি ভুল বলা হবে? দেখেন, এটা এই যে আমার বেলায় আর কি, আমি কিন্তু এর আগে আপনাকে পরিষ্কার করছিলাম, সেটা হলো যে পিআর পদ্ধতি না হলে খেলাফত মজলিস মানে নির্বাচনে যাবে না, এটা কিন্তু আমরা এই ধরনের শর্ত করি নাই। জামাত বলেছে, কিন্তু আপনারা জামাতের সাথে জোট করেছেন। না, জোট তো হয়নি, আপনাকে বলছি আন্দোলনে শামিল হয়েছেন। আমরা তো জামাতের কাছে যাই নাই, জামাতের জায়গা থেকে আন্দোলন করছে, অন্যান্য দল তাদের নিজস্ব জায়গা থেকে আন্দোলন করছে। একই দিনে সবাই একই সাথে আন্দোলন করেছেন, আলাদা আলাদা? হ্যাঁ, একই সময় একই সাথে বিভিন্ন জেলা ভিত্তিকও আলোচনা হয়েছে, কিন্তু আপনারা এক না, এটা বলতে চাচ্ছেন? আমাদের বক্তব্যের মধ্যে মিল আছে, বক্তব্যের মধ্যে মিল থাকলে আমরা তো এক মঞ্চে যাই নাই, ভিন্ন ভিন্ন মঞ্চে ভিন্ন ভিন্ন সময়ে একই দিনে কথাটা একই বলেছেন। আপনি আমি যে কথা বলি, আপনি যদি সাদাকে সাদা বলেন, আমি কি সাদাকে কালো বলবো? বলতেই পারি। সুতরাং আমার কথা আপনার কথার সাথে মিলতে পারে, কিন্তু আপনি কিন্তু সব ব্যাপারে আমার সাথে একমত না। কোনো ব্যাপারে কোনো একটা কথা আমার কথার সাথে আপনি মিলে যাবে, কিন্তু অনেক কথাই আপনার সাথে আমার সাথে দ্বিমত থাকতে পারে। দেখেন, যেটা পিআর এর ব্যাপারে বলা হচ্ছে, পিআর ব্যাপারটা আমি নিজে ব্যক্তিগতভাবে, পিআর হইলে হয় কি, বাংলাদেশে ক্ষমতায় আসে আওয়ামী লীগ, বিএনপি ছিল, আওয়ামী লীগ আসলো, একসময় জাতীয় পার্টি ছিল, যে কোনোভাবে ছিল আর কি, ক্ষমতায় তো ছিল ওরা। এখন পিআর পদ্ধতি হইলে
এই ক্ষমতার মধ্যে একটা সমতা হইতো আর কি। যারা পিআর পদ্ধতি না হলে বর্তমান পদ্ধতিতে হয় কি, মনে করছেন হাবিব ভাইরা বিএনপি 35% 30% ভোট পায় ওনারা সরকার গঠন করতে পারেন। হ্যাঁ, দেখা গেল যে 70% মানে 65% মানুষ ভোট দিছে বিপক্ষে, ওনাদের পক্ষে দেন। কিন্তু সেইগুলা বিভক্ত বিভিন্ন দলের মধ্যে বিভক্ত হয়ে আছে এই ভোটগুলা। তাহলে আমরা সবসময় দেখি কি যে সবচেয়ে কম ভোট পায় যেই দল, এই কম ভোট পায় কিন্তু তারা সরকার গঠন করে। এইটা হইলো গিয়ে, কিন্তু এইটার পিআরের মধ্যে তো এটা হইলো কি যে ছোট দলও তার ভোটের আনুপাতিক হারে সরকারের একটা অংশ হওয়ার সুযোগ হয়। সুতরাং এটা হইলে আমাদের একটা বিরতির সময় হয়েছে, অবশ্যই নির্বাচন এবং এই দল প্রসঙ্গে আবার আচ্ছা ঠিক আছে। দর্শক, আপনারা দেখছেন আরআই সেলেস্টের গণতন্ত্র। আরো একটা বিরতি নিচ্ছি, বিরতি পর ফিরছি। দর্শক, বিরতি পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআই সেলেস্টের গণতন্ত্র। আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম মাওলানা কাশিমি, আপনার কাছ থেকে আবারও শুরু করছি। নির্বাচন প্রসঙ্গে ছিলাম আমরা, এবং নির্বাচনে আমার যে প্রশ্নটি ছিল যে যেখানে আলোচনা হচ্ছে সেখানে আপনারা মাঠে নেমেও জনসংযোগ করার চেষ্টা করছেন, যেটা আপনার মন্তব্য থেকে আমি জানতে পারলাম। আরেকটু স্পষ্ট হতে চাচ্ছি, যেহেতু যুগপৎ আন্দোলনে আপনারা কয়েকটি সমমনা দল এক হয়ে বিভিন্ন জেলা ভিত্তিক মন্তব্য দিচ্ছেন, এটার উদ্দেশ্য কি? নির্বাচনে অংশগ্রহণ করাই তো। তাহলে কেন জামাতের পক্ষ থেকে বা বিভিন্ন দলের পক্ষ থেকে বলা হচ্ছে পিআর বা জুলাই সনদ না হলে আমরা নির্বাচনে যাচ্ছি না? সাংঘর্ষিক না? দেখেন, এইটা হয় কি, অনেক সময় কোনো দাবি আদায় করার জন্য অনেক মারাত্মক কথা বলা হয়, কিন্তু দেখা গেল যে আপনার কাছে 100 টাকা চাইলাম, তো অন্তত আপনি 50 টাকা দিবেন, তাই না? মানে দাবি এটা না হইলে আমি খাবো না, অনেক কিছু দাবি হইতে পারে। আমি জানি না এটা তাদের চূড়ান্ত বক্তব্য না। আমি তো বলছি আমাদের দল কিন্তু ফেব্রুয়ারিতেই আমরা নির্বাচন চাই। ফেব্রুয়ারির নির্বাচনকে পিছাক বা নির্বাচন বিলম্বিত হোক, এটা আমরা চাই না, আমরা পরিষ্কার করছি। আরেকটা হলো, দাবি তো এরকম করতেই পারে যে দাবি করলে আলোচনায় আসে, দাবি করলে কিভাবে দেওয়া যায়, যে এখন পিআর যদি সম্ভব হয় এই টাইমে, আবার সবার সম্ভব না, তো সবার তো ঐক্যমত হইতে হবে, ঐক্যমত তো বিএনপিও তো একমতে আসতে হবে। আমাকে মনে করেন আপনার মতে নিলেন, বিএনপির মতো একটা দলকে দ্বিমত রাখা তো আবার কোনো কাজ করা যাবে না, এইটাও তো রাখতে হবে আমাদের। ধরুন যে আমি আরেকটু বলি, ধরুন যে পিআর পদ্ধতি যেমন এখন পর্যন্ত ইসি থেকেও বলা হয়েছে এবং ঐক্যমত্য কমিশন যে ডক্টর আমির আলী রেজা উনিও বলেছেন যে সংবিধান যদি আমরা ফলো করি তাহলে তো পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না। এখন পর্যন্ত যেভাবে ইসি রোডম্যাপ দিয়েছেন সেখানে পিআরে যাওয়ার কোনো জায়গা নেই। তাহলে পিআর যদি সাংবিধানিক রূপ না পায় বা নির্বাচন অংশ না হয়, তাহলে কি আপনারা নির্বাচনে যাবেন না? বা জামাতের সাথে এই যে ঐক্যজোট করেছেন আপনারা, সেখানে কি এই যে আপনারা বলেন না যে রাজনৈতিক বক্তব্য তো কোনো সময় শেষ কথা হয় না। রাজনৈতিক বক্তব্য এখন এক কথা বলতেছি, কিন্তু আপনার পরবর্তী আপনি আমার সাথে কি ধরনের আচরণ করলেন বা জনগণকে কতটুকু আস্থায় নিতে পারলো এবং রাজনৈতিক দলগুলোকে কতটুকু আস্থায় নিতে পারলো, তারপরে যদি আমরা মনে করি যে পিআর ছাড়াও ওই নির্বাচন স্বচ্ছ এবং মানে কারো প্রভাব মুক্তভাবে যাতে নির্বাচন দেওয়া হয়, উপদেশটা যাতে এরকম দুর্বল না হয়ে যায়, যাতে মনে করেন যে জেনতেন নির্বাচনের মাধ্যমে একজনের কাছে ক্ষমতা বুঝাইয়া দিয়ে তাড়াতাড়ি আমরা প্রস্থান করতে চাই, এবং পরবর্তী সরকার যাতে আমাদের সাথে অনুকম্পার একটা ব্যবস্থা থাকে, এইরকম মনোভাব নিয়ে যদি কাউকে নির্বাচন জেনতেন নির্বাচন হয়, কারণ বাংলাদেশের মানুষ বিগত 3টা নির্বাচন মানে কি কোনো নির্বাচন হিসাবে দেখে নেই। এখন অন্তর্বর্তীকালীন সরকার হলো একটা বিশাল আন্দোলনের ফসল, এরপরেও যদি একটা জেনতেন নির্বাচন হয়, আমাদের দেখেন তারেক জিয়া কিন্তু বলতেছে অনেক সময় তার কর্মীদেরকে, আমার ভাইও বলছে যেতে এই দলে 7,000-এর উপর কর্মীকে বহিষ্কার করা হয়েছে, বিভিন্নভাবে সাজা দেওয়া হয়েছে। তাহলে ওরাও মনে করতেছে নির্বাচনটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে এবং স্বচ্ছ নির্বাচন যাতে হয়, সেটার প্রত্যাশা আমরা করি। আমরা যখন বুঝতে পারবো যে নির্বাচন স্বচ্ছ হবে, আমরা আসতে চাচ্ছি। কিন্তু আপনার কাছে আসার আগে একটা ছোট্ট মন্তব্য আমি জানতে চাই, আমাদের হাতে সময় খুব কম আছে, খুব ছোটভাবে আমি উত্তরটা জানতে চাই। জামাতে ইসলাম এবং আপনাদের যে
উত্তরসূরি রয়েছে, তার মানে এখন তো সব দলের মধ্যেই তরুণ প্রজন্মের একটি ভালো ধরনের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। এখানে তাদের কিছু বিষয়ে জামাতের সাথে একমত এবং কিছু বিষয় হচ্ছে একমত নয়। এবং ডাকসু এবং জাকসু নির্বাচনের পরবর্তীতে জামাত শিবিরের যে ছাত্রছাত্রী বা শিক্ষার্থী রয়েছেন তাদের যে অবস্থান, তার মধ্যে নতুন ধরনের একটি আবেগ আন্দোলন বা নতুন একটা স্পৃহা আমরা দেখেছি এর মধ্যে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারা যে অনেক জায়গায় মন্তব্য করেছেন আপনাদের মুরব্বী এবং তরুণের মধ্যে যে একটা দ্বন্দ্ব রয়েছেন, সেই দ্বন্দ্বের ক্ষেত্রে আপনাদের মন্তব্য কি? আপনারা তরুণদের নিয়ে কি ভাবছেন? ব্যাপার হলো যে আপনি যে এখন দুইটা নির্বাচনের কথা বললেন, জাকসু এবং ডাকসু, এই নির্বাচনে আমি মনে করি যে শিবিরকেই এখানে আসল না। শিবিরের যারা কাজ করছে এরা কিন্তু এই 24-এর গণ আন্দোলনের কিন্তু তারা তাদের ভূমিকা ছিল। এখন অনেকে ছিল ছাত্রছাত্রীরা যারা তারা মনে করছে যাদেরকে যে আমাদের দাঁতে কেন বলছি মিশেল, আর একটু উদাহরণ যদি আমি পরিষ্কার করে আমার প্রশ্নটি, শুধু যদি জামাত হতো তাহলে তো নারীরা সেখানে নমিনেশন পেয়ে নির্বাচনী করতে পেত না, কারণ তারা তো নারীদেরকে সুযোগ দেন না। এখানে বিভিন্ন দলমতের উপরে উঠে নিশ্চয়ই নির্বাচনে এসেছে এবং আমার মনে হয় আপনারা সেটাকে সাধুবাদ জানিয়েছেন। আমি মনে করি না এটা, আমি জামাতের পক্ষ হয়ে বলছি না, আমি মনে করি না যে জামাত সুযোগ দেবে না। দেখেন এই দেশে আমি রাজনীতি করতে হলে এই দেশে অর্ধেক নারী আছে, নারীদেরকে সব জায়গাতে বাদ দিয়া বিশ্ববিদ্যালয়ের টিচার কি নারী নাই? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রায় অর্ধেকের মতো শিক্ষার্থী নারী শিক্ষার্থী আছে। সুতরাং নারীদের সুযোগ দিবে না, তাহলে ওই যে মনে করেন শামসুন রাহার হল, ওইখানে যে তো নারীদেরকে সুযোগ দিবে না, তাহলে কে এই হলের বিপি কে হবে? হ্যাঁ, রুকিয়া হলের বিপি কে হবে? সুযোগ দিতে হবে। তবে তারাও চাচ্ছে যে নারীদেরকেও তাদের মতাদর্শে, অর্থাৎ মতাদর্শে পরিপূর্ণ না হোক, ইসলাম মানে বা ভালো কথা কাজে লাগায়, একই সমমনা। জি, এটা এইজন্য আমি মনে করি যে তারা আপনার কাছে আবারও আসতে চাচ্ছি এবং নির্বাচন প্রসঙ্গে একই আমার প্রশ্ন। তারা যে এই যে রাজপথে নামলো, এটা কি নির্বাচনের একটি শোডাউন কিনা, এটি মন্তব্য চাচ্ছি। এবং নির্বাচন নিয়ে সালাউদ্দিন আহমেদও বলেছেন যে পুনরায় কমিশনে বসে ভাবার সুযোগ রয়েছেন, উনি এখনো বলেন নাই, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আপনাদের দল থেকেও আসেনি। আপনারা নির্বাচনের প্রস্তুতি হিসেবে কি করছেন? না, আমরা নির্বাচনের প্রস্তুতি আমরা ফেব্রুয়ারি হিসাব করে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এখানে যে পেয়ার নিয়ে যে সমস্যাটা সৃষ্টি হলো নতুন করে, এটা শুরুটা হলো কবে থেকে? হঠাৎ করে ওই যে চরমনার পীর সাহেবের যে প্রোগ্রামটা ছিল সেখান থেকে পেয়ার আসলো। পেয়ার সিস্টেমে নির্বাচন করে বাংলাদেশের অর্থনৈতিক দুরবস্থা, এখন এই দেশটা তো ধ্বংস হয়ে যাবে। পেয়ার এই বেলা এক সরকার থাকবে, ওই বেলা আর সরকার আসবে। এই দেবগড়া দেখছি আমরা যে পরিবর্তন যেটা আর কি। এখন এখানে 51% ভোট, আমরা বিএনপি আমি যদি বলি 51% ভোট পেতে পারি, আমরা পেতে পারি যদি আমাদের দেশ মনে করে যে বিএনপিকে আমরা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে আসবো, দিতে পারে। তা না হলে সরকার এবেলা ওবেলা পরিবর্তন হবে, আর এবেলা পরিবর্তন যখন হবে দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুবই খারাপ দিকে যাবে। একটা পেয়ার সমস্যা আছে। আবার স্বতন্ত্র প্রার্থী যদি হতে চায় তাদের কি করবেন? তাদের কিভাবে আসন ভাগ করে দেবেন? তারপরে এখানে ধরেন আপনাদের বাংলাদেশে যদি হিন্দু সম্প্রদায় আছে, তাদের 8% ভোট আছে, তারা যদি বলেন আমরা আমাদের একটা প্রতিনিধি দাঁড়াবো, এখানে দলের মার্কা ছাড়া পেয়ার পদ্ধতিতে তো আসলে আসার সুযোগ কি? দলের মার্কা ছাড়া পেয়ার পদ্ধতি আসার সুযোগ ছাড়া ওই তো প্রতিনিধি ওই যেগুলো একটা বেছে নিবে, বেছে নিবে তারা, বেছে নিয়ে তারা সেভাবে করলো। আর পেয়ার যদি হয় তারপরে এখান থেকে জোট করার কোনো সুযোগ নেই। তো পেয়ার হলে জোট হবে কীভাবে? এই জন্য অনেক সমস্যা আছে, পেয়ার পদ্ধতিতে অনেক সমস্যা আছে। তারপর ধরেন আপনি ধরেন আমাদের পার্বত্য চট্টগ্রামে যারা আছে, তারা যদি মনে করেন আমরা একটা তাদের মতো করে একটা বিশেষভাবে সংসদে এসে বললো যে আমাদের পার্বত্য আলাদা হতে যাবো, গাঁজাখোর আছে মিনিমাম 50 লাখ, তারা যদি বললো একটা গাঁজা মার্কে একটা আমি দাঁড়াবো স্বতন্ত্র, তো গাঁজা মার্কে দাঁড়াবে, সব গাঁজাখোর উপর দেবে, সংসদে গিয়ে কলকাতা নিয়ে যাবে, কলকাতা নিয়ে যায় ওই টানতে টানতে যাবে যে আমাদের অধিকার দিতে হবে, আমরা কেন অধিকার পাবো না। নানান সমস্যা আছে। এই জন্য আমার মনে হয় দেশটা যখন গণতান্ত্রিক পদ্ধতি এখন পর্যন্ত একেবারেই অস্থিতিশীল, দিনের ভোট আগের পরের দিনের ভোট আগের দিন হয়ে যায়, সেখান থেকে একটা ভোট ব্যবস্থা আসুক না কেন? একটা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে একটা নির্বাচন হয়েছে, ক্ষমতা আমাকে এবারে যেতেই হবে, ক্ষমতা না গেলে চলবেই না, এই ধারণা থেকে বেরো এসে জনগণের কাছে যেতে হবে, জনগণের পক্ষে কথা বলতে হবে, দেশটাকে এগিয়ে নিতে হবে। তাছাড়া এখন এই যে যে একদম শেষ করে দিই, যদি আমি আবারও বলে যাচ্ছি, প্রথম থেকে বলে আসছি, ফেব্রুয়ারির মধ্যে যদি সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে পারে খুবই ভালো, সরকার উচিত এবং পারা উচিত, আশা করি পারবো। তা নাহলে ফেব্রুয়ারির পরে সরকার ক্ষমতায় থাকবে না, অন্য কিছু আসবে, তার মানে সেনাবাহিনী তার পাহা দেবে না।
সেনাবাহিনীকে মাঠে মাঠে পাহাড় দিয়ে বেড়াবে? দেশের অর্থনীতি নিচের দিকে আমাদের যাচ্ছে। জনগণ কি সেটা চায় আসলে? আমাদের জনগণ অবশ্যই, যখন আমরা করতে পারবো তো জনগণ আমাদেরকে, এই জনগণ ঘুরে দাঁড়াবে। একটা কথা আমি বলতে ফেব্রুয়ারির পরে নির্বাচন গেলেই এই সরকার থাকবে না বা অন্য সরকার চলে আসবে কেন? আমরা তো এই সরকারকে এত সময় দিছি, মানে 1 বছরের উপরে সময় হয়ে গেছে। কথার কথা আমি ধরে নিই, এর মধ্যে যদি নির্বাচনকে স্বচ্ছ করার জন্য আর 1 মাস লাগে, এটা দিব না আমরা? কথার কথা। জি না, যে সময় আছে এই সময়ের ভিতরে যত তত্ত্বাবধায়ক আমরা নিশ্চয়ই নির্বাচন এবং সামনে রেখে প্রস্তুতি নিচ্ছি। পরবর্তীতে আবারও কথা নেপালে কি হলো? নেপালে একদম তারা নির্বাচন ধন্যবাদ দিয়ে দিল। সেই সাথে মাওলানা আহমদ আলী কাশিমি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে আমাদের RSCL গণতন্ত্র অনুষ্ঠানে। নিশ্চয়ই পরবর্তীতে আরও কোনো বিষয় নিয়ে এবং গুরুত্বপূর্ণ জনগণের যে সমস্যার কথাগুলো রয়েছে সেগুলো আমরা এই আলোচনায় নিয়ে আসবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।